তবে কি মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রই যুদ্ধে লিপ্ত হলো? কারা কার পক্ষে আর বিপক্ষে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইরান যেহেতু অপ্রতিরোধ্য আর আমেরিকা ইসরায়েল আরও মার খেতে উসখুস করছে, সেহেতু এবার ইরানকে ঠেকাতে নানা ফ্রন্ট, নানা পক্ষ নিয়ে যুদ্ধে জড়াতে যাচ্ছে। যদিও ইতোমধ্যে সব রাষ্ট্রই বুঝে গেছে যে ইরানের কৌশলের সাথে পেরে ওঠা কঠিন। ভূপ্রাকৃতিক অবস্থা ও সমর কৌশলের কারণে আমেরিকা ইসরায়েলের সামরিক খরচও বহু বেশি হচ্ছে, ফলে ইরানকে পর্যুদস্ত করা কঠিন। তাহলে এখন মধ্যপ্রাচ্যের কোন কোন রাষ্ট্র কার দিকে ঝুঁকে যুদ্ধে জড়ানোর জন্য কি পদক্ষেপ নিচ্ছে, আর ভয়াবহ কি অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য? যুদ্ধবিরতি সত্ত্বেও পারস্য উপসাগরের বিভিন্ন দেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। দেশটিতে গত সপ্তাহে ফুজাইরা তেল বন্দরে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। ফুজাইরা আরব আমিরাতের অন্যতম প্রধান তেল সংরক্ষণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব হামলায় আরব আমিরাতে অন্তত ৩ জন আহত হয়েছেন। দেশটি এসব হামলার জন্য ইরানকেই দায়ী করেছে। এছাড়া শুক্রবার একই সঙ্গে কুয়েত, কাতার ও আরব আমিরাতে হামলা হয়েছে। কাতারের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার ভোর নাগাদ তাদের জলসীমায় একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাতার ওই হামলাকে নৌ চলাচলের স্বাধীনতার নীতি ও আন্তর্জাতিক আইনের বিধানাবলীর চরম লঙ্ঘন বলে দেশটি এই ঘটনার জন্য কারা দায়ী তা বের করতে তদন্তের আহ্বান জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, জাহাজটি শুক্রবার সকালে আবু ধাবি থেকে আসছিল। হামলায় জাহাজটিতে সামান্য আগুন লাগলেও কেউ হতাহত হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে রোববার বলেন, হরমুজ প্রণালীকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তা আঞ্চলিক সংকটকে আরও গভীর করবে। এছাড়া শুক্রবারে ড্রোন হামলা হয়েছে বলে অভিযোগ করে আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ড্রোন ভূপাতিত করেছে। সর্বশেষ এই হামলার জন্য দেশটি ইরানকে দায়ী করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত আমিরাতে অন্তত 2 জন নিহত হয়েছেন এবং এতে আহত হয়েছেন 230 জন। অন্যদিকে কুয়েত জানিয়েছে, রোববার সকালে কুয়েতের আকাশ সীমায় শত্রুপক্ষের ড্রোন প্রবেশ করেছে। এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে এসব ড্রোন কারা ছুঁড়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কুয়েত। ইরান ইন্টারন্যাশনাল তাদের লাইভ প্রতিবেদনে জানায়, রোববার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চাবাহারে বিকট বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কিছু বাড়ির জানালা এবং দেয়াল ধসে গেছে। তবে বিস্ফোরণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে রাতভর তুমুল সংঘর্ষ হয়েছে। মার্কিন হামলায় ইরানের অন্তত 1 জন নাবিক নিহত হয়েছেন এবং 4 জন নিখোঁজ রয়েছেন। এছাড়া হামলায় আহত 10 জন নাবিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ইরান দাবি করে তারা মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সর্বশেষ রোববার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি। তিনি বলেন, সামরিক অভিযান পরিচালনা ও শত্রুদের মোকাবেলা করতে মোজতবা খামেনি নতুন নির্দেশনা দিয়েছেন। ইরানি মিডিয়ার বরাতে গালফ নিউজ বলছে, মোজতবা খামেনি আবদুল্লাহিকে অভিযান অব্যাহত রাখতে এবং জোরালোভাবে শত্রুদের মোকাবেলা করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন,
যেভাবে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাতে অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা প্রবল। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে 2 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তেহরানের শর্তগুলো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফলে কয়েক সপ্তাহের আলোচনার পর আবারও সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। দেশের ভেতরে ইরান যুদ্ধ শেষ করার চাপের মুখে থাকা ৭৯ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প দাবি করেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। তিনি আরো বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি, যা যুদ্ধ শুরুর অন্যতম কারণ ছিল, তা এখন নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু শর্ত তুলে ধরে। তার মধ্যে 9টি প্রধান শর্ত আছে। তা হল মার্কিন নৌ অবরোধের অবসান, তেল রপ্তানিতে পূর্ণ স্বাধীনতা, লেবাননে যুদ্ধবিরতি, সব নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রত্যাহার, হরমুজ প্রণালীর ওপর ইরানের তদারকি বা নিয়ন্ত্রণ, জব্দ করা সব ইরানি সম্পদ মুক্ত করে দেয়া, ইউরেনিয়ামের একটি অংশ পাতলা বা নিম্ন মাত্রায় রূপান্তর করা, বাকি অংশ তৃতীয় কোনো দেশে পাঠানো হবে, যুক্তরাষ্ট্রে নয়। তবে এমন কঠোর গ্যারান্টি থাকতে হবে যাতে আলোচনা ভেঙে গেলে বা যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে তা ইরানকে ফিরিয়ে দেওয়া হয়, এবং যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ হওয়ার কমপক্ষে 30 দিন পর পারমাণবিক আলোচনা শুরু হবে, তার আগে নয়। এই প্রস্তাবে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের এই প্রস্তাবের জবাবে ট্রাম্প ওই মন্তব্য করেন। তবে তিনি নিজে তেহরানের পাল্টা প্রস্তাবের বিস্তারিত জানাননি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সংক্ষিপ্ত এক পোস্টে তিনি লিখেছেন, তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি। আমার এটা পছন্দ হয়নি, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সাংবাদিক শ্যারিল অ্যাটকিসনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ঘনিষ্ঠভাবে নজরদারি করছে এবং কেউ সেখানে গেলে ওয়াশিংটন তা জানতে পারবে ও উড়িয়ে দেবে। তিনি বলেন, আমরা একসময় সেটা নিয়ে নেব, যখনই চাইব। আমরা নজরদারিতে রেখেছি। আমি স্পেস ফোর্স নামে একটি ব্যবস্থা করেছি। তারা সবকিছু দেখছে। কেউ ওই স্থানের কাছে গেলেই আমরা জানতে পারব, আর আমরা তাদের উড়িয়ে দেব। মার্কিন নজরদারি সক্ষমতার প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি কেউ সেখানে ঢোকে, তারা অর্থাৎ স্পেস ফোর্স তার নাম, ঠিকানা, এমনকি ব্যাজ নম্বরও বলে দিতে পারবে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন কোনো মার্কিন হামলা হলে তারা প্রতিশোধ নিতে পিছপা হবে না এবং হরমুজ প্রণালীতে আর কোনো বিদেশি যুদ্ধ জাহাজ চলাচল করতে দেবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরান মার্কিন পাল্টা প্রস্তাবককেও আত্মসমর্পণের সমান হিসেবে বিবেচনা করে তা প্রত্যাখ্যান করেছে। ইরান জোর দিয়ে বলেছে, তারা চায় যুক্তরাষ্ট্রের যুদ্ধে ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর উপর পূর্ণ ইরানি সার্বভৌমত্ব, নিষেধাজ্ঞার অবসান এবং জব্দ করা ইরানি সম্পদের মুক্তি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ হয়তো এখনো শেষ হয়নি, কিন্তু এটি ইতিমধ্যেই ভূ রাজনৈতিক ব্যবস্থার বড় পরিবর্তনগুলোকে স্পষ্ট করে তুলেছে। অতীতে সরকার পরিবর্তনের অভিযানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি সহজেই বিভিন্ন দেশে প্রবেশ করে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে আফগানিস্তান ও ইরাকের মতো রাষ্ট্রগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিন্তু ইরানের শাসক ব্যবস্থা তাদের জন্য অনেক কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মানব জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি করেছে। ইরানের বহু শীর্ষ রাজনৈতিক নেতা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন। তবুও ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতন ঘটেনি। যুদ্ধের আগে অভ্যন্তরীণ বিভাজন থাকলেও বিদেশি আগ্রাসনের মুখে সরকারের সমালোচক অনেক ইরানীয় জাতীয় পতাকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। সম্প্রতি ইসলামাবাদে এক অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ওই অঞ্চলে আরও পরিবর্তন আসতে পারে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা কমে আসবে। অন্যদিকে ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলো নিজেদের পারস্পরিক অংশীদারত্ব আরও গভীর করবে। বাস্তবে এই যুদ্ধ আমেরিকার শক্তির সীমাবদ্ধতাও তুলে ধরেছে এবং এটি একটি অবনতিশীল সাম্রাজ্যের চিত্র নির্দেশ করছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের বুঝতে হবে, তাদের সামরিক দুঃসাহসিক অভিযানের ফল খুব কমই ইতিবাচক হয়েছে। তারা নিজেদের তৈরি এক জটিল সংঘাতে জড়িয়ে পড়েছে, যেখানে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও
সহজে বের হতে পারছে না। আরব রাষ্ট্রগুলোর অনেকের কাছেও এখন একটি কঠিন বাস্তবতা পরিষ্কার হয়ে উঠেছে। বহু বিলিয়ন ডলারের মার্কিন নিরাপত্তা ছাতাও তাদের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে পারেনি। বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একমাত্র প্রকৃত নিরাপত্তা অঙ্গীকার ইসরায়েলকে ঘিরেই। অন্য সব জোট মূলত স্বার্থভিত্তিক এবং প্রয়োজনে ত্যাগযোগ্য। তবুও এসব বাস্তবতার পরও কিছু উপসাগরীয় রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। তারা সম্ভবত ভুল পক্ষের ওপর বাজি ধরছে। যুক্তি দিয়ে বলা যায়, বিদেশি সাম্রাজ্যবাদী রক্ষা কবচের যুগ শেষ হয়ে আসছে। সার্বভৌম রাষ্ট্রগুলোর উচিত নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়া এবং পারস্পরিক স্বার্থভিত্তিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা। এক্ষেত্রে ইরান, উপসাগরীয় রাষ্ট্রগুলো, তুরস্ক এবং বৃহত্তর আরব ও পাকিস্তান সহ মুসলিম বিশ্ব একসঙ্গে এগিয়ে এসে নিজেদের বিষয় নিজেরাই পরিচালনা করতে পারে। একই সঙ্গে অভ্যন্তরীণ বিরোধগুলো সৌহার্দ্যপূর্ণ উপায়ে সমাধান করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। একইভাবে সৌদি আরব ও ইরানও পুরো যুদ্ধ জুড়ে যোগাযোগের পথ খোলা রেখেছে। এসব প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে হবে। নিরাপত্তার জন্য বাইরের শক্তির উপর নির্ভর করা কখনোই ভালো কৌশল নয়। তাছাড়া এই অঞ্চলে ইসরায়েলকে স্থায়ী প্রভাব বিস্তারের সুযোগ দেয়া নিশ্চিতভাবেই বিপর্যয়ের সূত্র তৈরি করবে। জায়নবাদী রাষ্ট্রটি ভাগ করো এবং শাসন করো নীতিতে বিশ্বাসী এবং আরও মুসলিম ও আরও ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেবার আশা করে। তাই তাদেরকে এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া উচিত নয়। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা। অহর্নিশ। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।